নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 3 এপ্রিল দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে নেটো এর বিষয়ে আলোচনা করা হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারবার এই নেটো এর সদস্যতা ছেড়ে দেওয়ার কথা বা এই নেটো থেকে বেরিয়ে আসার কথা বলছেন, কিন্তু কেন সেটা জানার জন্য আমাদের নেটোকে প্রথমে বুঝতে হবে যে নেটো আসলে কি। তো দেখুন, নেটো হলো একটা অ্যালায়েন্স বা জোট। আর আমরা জোট কখন বাঁধি? যখন আমরা কোনো কাজ একা একা করতে পারি না, তখন আমরা সেই কাজটাকে সম্পূর্ণ করার জন্য আমরা জোট বাঁধি। অনেকজন একসাথে জড়ো হয় এবং সেই কাজটা করি বা করার চেষ্টা করি। তো নেটো একই রকমভাবে কোনো একটা কাজকে সম্পন্ন করার জন্য অনেকগুলো দেশ একসাথে যুক্ত হয়ে একটা জোট বেঁধেছিল, যাতে সেই কাজটা তারা করতে পারে। তো কি কাজ করার জন্য তারা জোট বেঁধেছিল সেটা জানতে হলে আমাদের একটু ইতিহাস জানতে হবে। তো দেখুন, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, সেই সময় পুরো দুনিয়াতে বা পুরো বিশ্বে দুটোই সুপার পাওয়ার থাকে, মানে দুটো সবথেকে শক্তিশালী দেশ আসে। একটা হচ্ছে ইউএসএসআর আর একটা হচ্ছে ইউএসএ। আমেরিকা এখানে রয়েছে, আমেরিকা এবং ইউএসএসআর, যাকে আমরা রাশিয়া হিসেবে জানি বর্তমানে। তো দেখুন, এই যে ইউএসএসআর তখন কিন্তু অনেক বড় ছিল, এত বড় ছিল ইউএসএসআর, বুঝতে পারছেন, অত বড় ছিল। তো বর্তমান ভেঙে ভেঙে এখন রাশিয়া হয়ে গেছে এইটুকু। তো অনেক বড় ছিল। আর এর বিরোধী পক্ষে ছিল কে? ইউএসএ, মানে আমেরিকা। আপনাদের একটা কোশ্চেন করি, আচ্ছা বলুন তো, কেউ আমাদের শত্রু কিসের জন্য হয়? মানে ধরুন একজন কেউ আছে যাকে আপনি খুব ঘৃণা করেন বা সে আপনার কাছে খুব শত্রু, কিসের জন্য শত্রু হয় বলতে পারবেন? কোনোদিনও ভেবেছেন? আমাদের শত্রু কোনো শরীর দেখে হয় কি, যে এই লোকটা এই টাইপের দেখতে মানে এ আমার শত্রু? এরকম হয় না, না? তো কোনো একজন আমাদের শত্রু তখনই হয় যখন সেই ব্যক্তির যে চিন্তাভাবনা, সেই ব্যক্তির যে মানে আইডিওলজি, চিন্তাভাবনা, সেটা আমার থেকে সম্পূর্ণ আলাদা হয়। আমি যেভাবে চিন্তা করছি সে তার থেকে একদম আলাদা ধরনের চিন্তা করছে বা একদম আলাদা, তখনই আমার তার প্রতি শত্রুতা জাগবে, তার আগে জাগবে না। ধরো আমি কোনো একটা কাজ করছি, সে আমার বাধা দিচ্ছে, মানে সে আমার আইডিওলজিতে, আমার চিন্তাভাবনাতে ম্যাচ করছে না, তখনই সে আমার শত্রু হয়। আর ওই যে বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এই দুটো শক্তিশালী দেশ আসলো, ঠিক আছে, কিন্তু এরা শত্রু কিসের জন্য হলো? এই দুটো দেশ এই কারণে শত্রু হলো কারণ ইউএসএসআর, তখনকার সময়ের ইউএসএসআর, যাকে বর্তমান রাশিয়া জানি, তো সেই ইউএসএসআর এক ধরনের চিন্তা করতো আর আমেরিকা আরেক ধরনের চিন্তা করতো। আর এই চিন্তার পার্থক্যের জন্যই তাদের মধ্যে শত্রুতা, বুঝতে পারছেন? এখন শত্রুতা তো খুব ভালো জিনিস, দুটোই শত্রু দেশ রয়েছে এবং দূরে দূরে রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ইউএসএসআর, ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া, এই ইউএসএসআর কি করছিল? ইউএসএসআর যে চিন্তাভাবনা, তার নিজের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছিল। বিশেষ করে মানে যে কোনো শক্তিশালী লোক কীভাবে যে আমার মতো যেন বাকি সবাই চিন্তা করে, সবাই যেন আমার কন্ট্রোলে থাকে। কখন সবাই আমার কন্ট্রোলে থাকবে? যখন সবাই আমার মতো চিন্তা করবে। আর আমার মতো চিন্তা করতে তাদেরকে শেখাতে হবে। তাই ইউএসএসআর কী করছিল? ধীরে ধীরে সমস্ত দেশকে তার চিন্তাভাবনা শেখাচ্ছিল। আর তার চিন্তাভাবনা কী ছিল? তার চিন্তাভাবনা ছিল কমিউনিজম, হ্যাঁ না? আর ইউএসএসআর এর চিন্তাভাবনা ছিল ক্যাপিটালিজম বা লিবারালিজম। ওইগুলো আলাদা বিষয়ে যাব না, জাস্ট গল্পের মাধ্যমে শিখুন। তো দেখুন, এই যে চিন্তাভাবনা সে বাকি দেশগুলোকে দিকে মানে ছড়িয়ে দিচ্ছিল, বুঝতে পারছেন? আর যেহেতু, আচ্ছা আরেকটা বিষয় এখানে বলে রাখি আপনাদেরকে, এই যে ইউএসএসআর দেখতে পাচ্ছেন, এই ইউএসএসআর বা রাশিয়া, এটা কিন্তু ইউরোপেরও কিছুটা অংশ আর এশিয়ারও কিছুটা অংশ রয়েছে। তো ইউএসএসআর এই যে এইখানটা ইউরোপ মহাদেশ, বুঝতে পারছেন? এটা ইউরোপ মহাদেশ, এটা এশিয়া, এটা ইউরোপ, এটা আফ্রিকা, এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো এই যে ইউরোপ মহাদেশ দেখতে পাচ্ছেন, এইখানে রাশিয়া হঠাৎ করে কি করলো? ধীরে ধীরে তার যে চিন্তাভাবনা এই দিকে ছড়াতে শুরু করলো আর কি, এইদিকে যাতে কমিউনিজম ছড়িয়ে পড়ে তার চেষ্টা করতে শুরু করলো। এইদিকের মানে কি বলবো, রিজিম চেঞ্জ করলো। যেমন বর্তমান রাশিয়া, আমেরিকা কি করছে? আমেরিকা আর ইসরায়েল মিলে এইখানে রিজিম চেঞ্জ করার চেষ্টা করছে ইরানে, এখানটাতে ইরান রয়েছে। এইরকমভাবে ইউএসএসআর রিজিম চেঞ্জ করছে। আর রিজিম চেঞ্জ করলে কি হবে? যে রিজিম চেঞ্জ করছে তার মতন চিন্তাভাবনা সেখানে আসবে। আর এই রিজিম চেঞ্জ করার মাধ্যমে তার চিন্তাভাবনা বা আইডিওলজি এইদিকে ছড়াচ্ছে। আর যখন এই চিন্তাভাবনা চারিদিকে ছড়িয়ে পড়ছে, আমেরিকার মনে ভয় চলে আসছে, তাই না? তো আমেরিকা ভাবছে যদি আমরা, মানে আমেরিকা বলছে যদি আমি না
মানে পার্সোনালি আমি কথা বলার চেষ্টা করছি যে আমি যদি না আটকাতে পারি রাশিয়াকে মানে ইউএসএসআরকে, তাহলে একটা সময় হয়তো সবাই ইউএসএসআর এর কথা শুনবে, আমার কথা আর কেউ শুনবে না। তো এই কারণেই এই নেটো জোট গঠন করা হয়েছিল। বুঝতে পারছেন কিসের জন্য? এই যে রাশিয়া, বর্তমান রাশিয়া ইউএসএসআর যে এক্সপেনশনিজম মানে এক্সপ্যান্ড করছে যে, হ্যাঁ না, ধীরে ধীরে বাড়ছে, প্রসারিত হচ্ছে চিন্তাভাবনা, সেটাকে রোধ করার জন্য, তাকে বন্ধ করার জন্য এই নেটো গঠন করা হয়েছিল। কবে গঠন করা হয়েছিল, কি হয়েছিল, আমি এই পিডিএফটিতে ভালো করে ডিসকাস করে দিয়েছি। তো দেখুন, এটা এআই জেনারেটেড ইমেজ, আগেই বলে দিচ্ছি। এখানে ওই জন্য ছবিতে একটু গোলমাল আছে। এই যে ফিনল্যান্ড দেখছেন, এটা হচ্ছে এই পাশের দেশ, এটা হচ্ছে ফিনল্যান্ড, আর সুইডেন হচ্ছে এইটা, বুঝতে পারছেন, আর এখানে নরওয়ে আছে, তো ইউরোপের দেশ। তো এই এআই জেনারেটেড একটু মানে ফ্যাক্ট চেক করে নেবেন। তো দেখুন, এই যে মানে কি বলে নেটোর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা ভালো করে মনে রাখবেন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো নর্থ আটলান্টিক ট্রিটি কেন নাম দিচ্ছি আমি এটাকে, দেখুন এইখানটাতে রয়েছে আটলান্টিক, হ্যাঁ না, এরকম টাইপের আটলান্টিক মহাসাগর, হ্যাঁ না। তো এর যে নর্থ সাইড মানে এটা আমি যদি ভাগ করি, এদিকে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে নর্থ। তো সাউথের দিকে কি আছে? দক্ষিণ আমেরিকা রয়েছে, সাউথ আমেরিকা, এখানে আফ্রিকা, এদেরকে বাদ দিয়ে এখানে ইউএসএ মানে আমেরিকা, কানাডা, এদিকের যত দেশ আর কি, ইউরোপের দেশ, এইগুলো হচ্ছে কি নেটো এর অংশ, হ্যাঁ না, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই যে আটলান্টিকের নর্থ সাইডে যেগুলো রয়েছে, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে এর পুরো নাম, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন পরীক্ষার জন্য, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই যে নেটো, এটা কখন গঠন করা হয়েছিল? গঠন করা হয়েছিল 1949 সালে, 1949-এ 4 এপ্রিল, বুঝতে পারছেন। তো সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটা পরীক্ষার জন্য মনে রাখবেন, ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস। আর ফাউন্ডিং মেম্বার্স, হ্যাঁ, যখন বানানো হয় নেটো তখন 12 জন মেম্বার ছিল। কারা কারা সেই 12 জন ছিল আমি পরে দিয়ে দিয়েছি, এখানে পড়ে নেবেন। আর বর্তমানে 32টা মেম্বার আছে এখানে। তো আমি নেটো এখানে ডিটেলসে পড়াতে যাব না, কারণ নেটো পড়াতে গেলে অনেক টাইম লাগবে। আমি পরে কোনো ভিডিওতে আমি ভাবছি যে ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে বা জিও পলিটিক্সের উপরে একটা কোর্স লঞ্চ করব। কোর্স মানে কি, ফ্রিতে লেকচার দিব আর কি, তো প্রোভাইড করার কথা ভাবছি। তো জানি না কবে বানাবো ভিডিও। তো ইন্টারন্যাশনাল রিলেশন খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, মানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাই খুবই ইন্টারেস্টিং। একবার ভালো করে বুঝতে পারলে তার প্রেম হয়ে যাবে পলিটিক্যাল সায়েন্সের উপরে। তো চেষ্টা করছি ভিডিও আনার, তো একটু টাইমের গোলমাল হচ্ছে, তো আনবো ভবিষ্যতে, খুব সিম্পলভাবে মানে বোঝার চেষ্টা করব। তো যাই হোক, এই নেটো মনে রাখবেন যে কবে গঠন করা হয়েছিল, 1949-এ 4 এপ্রিল। আর 12 জন মেম্বার, ফাউন্ডিং মেম্বার ছিল, এগুলো এক্সামের জন্য আসে আর কি। ফাউন্ডিং মেম্বার কারা কারা ছিল? 12 জন মেম্বার ছিল, আর বর্তমানে 32টি মেম্বার রয়েছে। আর লাস্ট কারা জয়েন করেছে? লাস্ট দুটো দেশ জয়েন করেছে, ফিনল্যান্ড আর সুইডেন, এই দুটো দেশ, যেটা আমি হলুদ কালার করে দিয়েছিলাম সেখানে। আর এটা কি, এই যে নেটো হচ্ছে একটা জোট। কেমন জোট? একটা পলিটিক্যাল আর মিলিটারি, হ্যাঁ না, এটা রাজনৈতিকও আর মিলিটারি মানে সামরিক জোট, পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি জোট, ভালো করে মনে রাখবেন, পলিটিক্যাল আর মিলিটারি জোট। আর এই যে নেটো গঠন করা হয়েছিল, এটা নর্থ আটলান্টিক ট্রিটির মাধ্যমে গঠন করা হয়েছিল, হ্যাঁ না। একটা ট্রিটি হচ্ছিল, একটা চুক্তি হচ্ছিল, যার নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি। সেই চুক্তির মাধ্যমে গঠন করা হয়েছিল। আর এই নর্থ আটলান্টিক ট্রিটিকে আমরা আরেকটা নামেও জানি, যার নাম হচ্ছে ওয়াশিংটন ট্রিটি, বুঝতে পারছেন, ওয়াশিংটন ট্রিটি। নর্থ আটলান্টিক ট্রিটিকে আমরা ওয়াশিংটন ট্রিটি হিসাবেও জানি। বাস এইখানে এই কিছু মনে রাখবেন। নেটোর পুরো নাম কি, কবে গঠন করা হয়েছিল? 4 এপ্রিল 1949। হেডকোয়ার্টার কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। ফাউন্ডিং মেম্বার কতজন ছিল? 12 জন। মানে বর্তমান কতজন মেম্বার আছে? সদস্য আছে 32 জন, তার মধ্যে ফিনল্যান্ড এবং সুইডেন এই দুটো নতুন জয়েন করেছে। আর নেটো বানানোর কি উদ্দেশ্য ছিল? একটাই উদ্দেশ্য, বড় উদ্দেশ্য, যে রাশিয়াকে মানে বর্তমান রাশিয়া ইউএসএসআরকে মানে আটকাতে হবে, হ্যাঁ না, এক্সপেনশনকে আটকাতে হবে। তাই কালেকটিভ ডিফেন্স মানে কি? কালেকটিভ মানে কি? একসঙ্গে, আর ডিফেন্স মানে সামরিক, মানে নিরাপত্তা বলতে পারেন এখানে। তো একসঙ্গে আমরা নিরাপত্তা প্রোভাইড করবো, হ্যাঁ না। আর সিকিউরিটি কোঅপারেশন, একই ব্যাপারটা আর কি। এটা হচ্ছে মেন উদ্দেশ্য বানানোর। এখানে কিছু কিছু ইনফরমেশন আমি দিয়েছি, আপনারা পড়তে পারেন। তো কেন বানানো হয়েছিল আমি বলেই দিলাম। তো 1991 পর্যন্ত কোল্ড ওয়ার চলছিল, আমরা জানি 1949-এর পর থেকে। তো কবে শুরু হয় কোল্ড ওয়ার এরকম কোনো পার্টিকুলার ডেট নেই, যে শান্তিযুদ্ধ বা যাকে বলি ঠান্ডা লড়াই, সেটা একদম যে 1949-এই শুরু হয়েছিল এরকম কোনো পার্টিকুলার ডেট নেই। বাট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই শুরু হয়েছিল বলতে পারবেন। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকতেও পারে, যাই হোক 49 বলতে পারেন। তো 1991 পর্যন্ত কেন দেওয়া হয়েছে? কারণ 1991 সালে ইউএসএসআর কি হয়েছিল? ভেঙে গেছিল।
পতন হয়েছিল, কলাপস হয়েছিল। আর ইউএসএসআর ভেঙে গিয়ে ওই যে বর্তমান অনেকগুলো দেশ এসছে, কাজাকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, এইসব দেশগুলো, আর রাশিয়া সব থেকে বড় রয়ে গেছে। তো এইগুলো ভেঙে গেছিলো। আর যখন রাশিয়া ভেঙে যায়, মানে ইউএসএসআর ভেঙে যায়, তখন বর্তমান ইউএসএ সব থেকে শক্তিশালী হয়ে গেছে। মানে বর্তমান ইউএসএ যে ওই জন্য অনেক সুপার পাওয়ার বলছে, কিন্তু রাশিয়াও অনেক, মানে ইউএসএসআরও অনেক সুপার পাওয়ার ছিল সেই সময় যদি আমরা দেখি। তো যেহেতু কোলাপস হয়ে গেল, তাই শক্তিশালী হয়ে গেল ইউএসএ। তো তাই সেই সময় পর্যন্ত কি টার্গেট ছিল, নেটোর টার্গেট ছিল যে অ্যান্টি সোভিয়েত মিলিটারি ব্লক, হ্যাঁ, সোভিয়েত মিলিটারি মানে ওই যে ইউএসএসআরের যে মিলিটারি, সেটাকে ব্লক করতে হবে। আর যখন পতন হয়ে গেল পোস্ট কোল্ড ওয়ারের পরে ক্রাইসিস ম্যানেজমেন্ট, গ্লোবাল সিকিউরিটি রুল, এই সমস্ত দিকে নেটো মানে নতুন চিন্তা ভাবনা করলো। যে উদ্দেশ্য বানানো হয়েছিল সেটা তো কমপ্লিট হয়ে গেল বলতে পারেন, আর তো সেই উদ্দেশ্য নেই, এখন নতুন উদ্দেশ্য। তো এই যে বানানো হলো নেটোতে 14টা প্রিন্সিপাল ছিল, 14টা আর্টিকেল ছিল, হ্যাঁ না। সেই আর্টিকেলে অনেক নিয়ম বলা হয়েছিল, কিন্তু সেই আর্টিকেলের মধ্যে একটা আর্টিকেল সব থেকে বেশি আমরা মানে ইম্পর্ট্যান্ট বলতে পারেন, যেটা অনেক জরুরি আর্টিকেল আমাদের জন্য, সেটা হচ্ছে আর্টিকেল 5। তো নেটো এর আর্টিকেল 5-এ বলা হয়েছে একটাই কথা, যে নেটোতে যতজন মেম্বার আছে, 32টা মেম্বার আছে বর্তমান, সেই 32 জনের মধ্যে যদি আমরা কোনো একটার উপরে অ্যাটাক করি, অ্যাটাক অন ওয়ান, একজনের উপরে অ্যাটাক করলেও সেটা ধরা হবে যেন সবার উপরে অ্যাটাক করা হয়েছে, না একজনের উপরে অ্যাটাক করলে যেন সবার উপরে অ্যাটাক করা হয়েছে, এটা ধরা হবে। এটা হচ্ছে আর্টিকেল 5-এর কথা, বুঝতে পারছেন। বন্ধুদের মধ্যে আমাকে পিটলে আমার সমস্ত বন্ধু এসে আপনাকে পিটবে, এই ধরনের চিন্তা ভাবনা নেটো। তো এইরকম একবারই হয়েছিল, এটাও মাথায় রাখবেন যে আর্টিকেল 5 হ্যাজ বিন ইনভকড অনলি ওয়ান্স, একবারের জন্য এরকম আর্টিকেল 5কে আমরা ব্যবহার করেছিলাম, সেটা 9/11 যখন হয়েছিল, সেপ্টেম্বর 11, বুঝতে পারছেন তো। এটাই আর কোনোদিনও এই আর্টিকেল 5 এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। তো এটা হচ্ছে নেটোর কারা কারা ফাউন্ডিং মেম্বার ছিল। এখানে 32টা মেম্বারের নাম আমি দিয়ে দিয়েছি, এখানে আছে 12 জন ফাউন্ডিং মেম্বার, তারপরে পরে কারা যুক্ত হয়েছিল, তারপরে আবার পরে কারা যুক্ত হয়েছিল, লাস্টে কারা যুক্ত হয়েছে না, শেষ। তো এটাও মাথায় রাখবেন যে শেষ কারা যুক্ত হয়েছিল নেটোতে, না কোন কোন দেশ যুক্ত হয়েছিল, সুইডেন 2025-এ। তো এগুলো দিয়ে দিয়েছি আপনাদের পড়ার জন্য, আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আর পিডিএফটা কোথায় পাবেন যারা জানেন না, নতুন দেখছেন ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবেন। সেখানে আপনারা ফ্রিতে সমস্ত এডিটোরিয়াল ভিডিওর পিডিএফ পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা নিজেরাও এডিটোরিয়াল পড়তে পারেন। হ্যাঁ, আর আমি এডিটোরিয়াল কিসের জন্য পড়াই, যাতে আপনাদের ইংলিশ একটু রিডিং প্র্যাকটিস হয়ে যায়, ভয় চলে যায় ইংলিশ থেকে, আবার কিছু মানে অ্যানালাইসিসও হয়ে যায় নতুন কি হচ্ছে না হচ্ছে দুনিয়াতে, আর তেমন কোনো পারপাস নেই। আর এখান থেকে আমার কোনো রেভিনিউ আসে না, যাই হোক একটু ভালো লাগে পড়াতে তাই পড়াই। তো তাই একটু রিকোয়েস্ট করে যদি ভালো লাগে ভিডিওগুলো একটু লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি একটু মোটিভেশন পাই আর কি। ঠিক আছে, তো দেখুন কি রয়েছে এখানে। হ্যাঁ, আরেকটা যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও বলতে পারবেন। তো দেখুন এখানে রয়েছে কি, বিট্রেল ফরটোল্ড। বিট্রেল মানে কি, বিট্রে করা শুনে থাকবেন যে আমার সাথে বিট্রে করলো, মানে কি বিশ্বাসঘাতকতা, তাই না। তো মানে একটি বা একজন বলতে পারেন, বিট্রেল মানে কি, যেটা বিশ্বাসঘাতকতা হয়েছে, যে করে আর কি, বিশ্বাসঘাতকতা হচ্ছে। আর ফরটোল্ড মানে কি, ফরটোল্ড মানে যেটা আগে থেকে জানা ছিল, এরকম কিছুকে আমরা বলি ফরটোল্ড, না যেটা আগে থেকেই জানতাম যে সে আমার সাথে বিট্রে করবে। দেখুন যখন, যদিও এটা বলা উচিত না তবু বলছি, যখন কেউ আমাদের কাছ থেকে চলে যাবে না, আমরা আগে থেকে হিন্ট পেয়ে যাই যে সে আমার থেকে দূরে চলে যাবে, হ্যাঁ না, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আমরা আগে থেকে জানতে পাই। তো সেটাই যে বিট্রেলড ফরটোল্ড, যে আগে থেকে জানা ছিল এরকম কিছু একটা হবে। তো এখানে ইউএসএকে উদ্দেশ্য করে রাইটার লিখছেন যে ইউএসএ যে বিশ্বাসঘাতকতা করবে নেটোর সাথে, সেটা আগে থেকেই জানা ছিল, কারণ আমেরিকা আগে থেকেই এটা মানে বলছিল অনেকবার যে নেটো এর সদস্য থেকে সরে যাব, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আর কি। তো বিট্রেল ফরটোল্ড একটা বিশ্বাসঘাতকতা, যেটা আগে থেকেই জানা ছিল বা হবে, আমরা জানতাম। আফটার মানে পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের টোনস মানে কি, টোনস মানে হচ্ছে বিদ্রুপ, হ্যাঁ না, ইনসাল্ট করা। ডোনাল্ড ট্রাম্পের ইনসাল্ট এবং থ্রেটস মানে হুমকি। তাহলে ডোনাল্ড ট্রাম্পের ইনসাল্ট করা আর হুমকি দেওয়ার পর ইউরোপকে উইল হ্যাভ টু মানে করতেই হবে কি, রিইমেজিন মানে কি, ইমাজিন মানে কি কল্পনা করা, রিইমেজিন মানে কি পুনরায় কল্পনা করা, না আবার নতুনভাবে কল্পনা করতে হবে ইউরোপকে ইটস সিকিউরিটি প্যারাডাইম,
তাহলে কি কল্পনা করতে হবে, এই ইটস মানে কার, ইউরোপের সিকিউরিটি প্যারাডাইম, ইউরোপের যে নিরাপত্তা যে প্যারাডাইম মানে কি, প্যারাডাইম মানে স্ট্যান্ডার্ড বা মানদণ্ড বা নমুনা, ইউরোপের নতুন করে নিরাপত্তা সংক্রান্ত চিন্তাভাবনা নতুনভাবে করতে হবে যে কীভাবে সে তার সুরক্ষা করবে। কারণ আমেরিকা অলরেডি মানে চেঞ্জ করে দিচ্ছে নিজের আইডিওলজিকে, হ্যাঁ না, নেটো থেকে বেরিয়ে আসতে চাইছে। তাহলে নেটো থেকে আছে আমেরিকা আছে, কানাডা আছে, বাকি ইউরোপিয়ান দেশ আছে। তাহলে ইউরোপকে নতুনভাবে ভাবতে হবে তারা কিভাবে তাদের সিকিউরিটি প্যারাডাইমকে ধরে রাখবে। দ্য ইউএস মানে আমেরিকা, অ্যাপিয়ার্স মানে মনে হচ্ছে, আমেরিকা মনে হচ্ছে যে পোয়েজড টু ব্রেক উইথ 77 years অফ পার্টনারশিপ উইথ ওয়েস্টার্ন ইউরোপিয়ান নেশনস আন্ডার দ্য সিকিউরিটি আমব্রেলা অফ নেটো। তাহলে আমেরিকাকে মনে হচ্ছে যে ব্রেক করবে, হ্যাঁ না, ব্রেক মানে ভেঙে দিবে, ব্রেক মানে ভেঙে দেওয়া বা বেরিয়ে আসা, হ্যাঁ না, ব্রেক উইথ করবে 77 বছর আগেকার, হ্যাঁ না, 77 বছর ধরে যে পার্টনারশিপ চলছে ওয়েস্টার্ন ইউরোপের সাথে, ইউরোপিয়ান নেশনের সাথে, সেটাকে ভেঙে দিবে। আর কিসের জন্য হচ্ছে এই যে মানে কি বলবো, এই মানে কি বলবো বন্ধুত্বটা রয়েছে, পার্টনারশিপ রয়েছে, একটা সিকিউরিটি আমব্রেলা, একটা সিকিউরিটি মানে নিরাপত্তার আমব্রেলা মানে ছাতা, যার নাম হচ্ছে নেটো। এই নেটো এর যে ছত্রছায়ায় আমেরিকা এবং ইউরোপিয়ানের যে নেশনগুলো, ওয়েস্টার্ন ইউরোপিয়ানের নেশনগুলো যে একটা জোট বেঁধেছিল নেটো, সেই যে ছত্রছায়া থেকে আমেরিকা বেরিয়ে আসতে চাইছে। স্পেশালি বিশেষভাবে আফটার পরবর্তীকালে ইটস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সেড, যখন ইটস মানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সেড বলেছেন যে হি ইজ অ্যাবসলিউটলি কনসিডারিং, সে একদম অ্যাবসলিউট মানে একদম নিঃসন্দেহ পুরোপুরিভাবে, হ্যাঁ না, নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করছেন বা বিবেচনা করছেন উইথড্রয়িং ফ্রম দ্য অ্যালায়েন্স, ওই যে অ্যালায়েন্স বা জোট, নেটো এর জোট থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এরকম চিন্তা ভাবনা করছে। হুইচ ইন হিজ ভিউ ইজ এ পেপার টাইগার। আর যে নেটো, না এখানে মানে কি বলবো, ডোনাল্ড ট্রাম্প এই নেটোকে কি বলছেন, পেপার টাইগার মানে কাগুজে বাঘ। কাগজে বাঘ মানে কি, যে বাঘ আক্রমণ করতে পারে না, হ্যাঁ না, যে বাঘের কোনো শক্তি নেই, কাগজেই রয়েছে, হ্যাঁ না, কাগজের মধ্যে ছবি রয়েছে, বাঘের ছবি। তো নেটোকে এইরকম ডোনাল্ড ট্রাম্প বলছে যে একটা কাগুজে বাঘ, নেটোর কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই, তাই আমি নেটোর সাথে থাকবো না। তো এই জন্য রাইটার বলছেন এখানে, দিস অ্যান্ড সিমিলার রিমার্কস বাই ডোনাল্ড ট্রাম্প, মিস্টার ট্রাম্প হ্যাভ ফলোড হোয়াইট হাউসেস অ্যাপারেন্ট ফ্রাস্ট্রেশন। আচ্ছা, দিস এই যে বিষয়টা এবং সিমিলার রিমার্কস, একই রকমভাবে যে রিমার্কস মানে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের, হ্যাভ ফলো করেছে মানে অনুসরণ করেছে হোয়াইট হাউসেস অ্যাপারেন্ট ফ্রাস্ট্রেশন, মানে হোয়াইট হাউস মানে কি, ওই আমেরিকার কথাই বলছে, আমেরিকার যে ফ্রাস্ট্রেশন সেটা, যে ইউরোপিয়ান অ্যান্ড আদার এলাইজ, মানে ইউরোপ সাথে সাথে বাকি যে দেশগুলো রয়েছে, এলাইজ রয়েছে নেটোর, ডিড নট এক্সপেডিয়েন্টলি সেন্ড মিলিটারি অ্যাসেটস, এক্সপিডিয়েন্টলি সেন্ড মানে সেন্ড করেনি, পাঠায়নি, এক্সপিডিয়েন্টলি মানে কি দ্রুততার সাথে, তাড়াতাড়ি একদম পাঠায়নি। কি পাঠায়নি, মিলিটারি অ্যাসেটস, মিলিটারি মানে কি সৈন্য, আর অ্যাসেট মানে সম্পদ বলতে পারেন, মানে সৈন্য পাঠায়নি আর কি। কোথায়, ইনটু ওয়েস্ট এশিয়াতে মিলিটারি পাঠায়নি। টু অ্যাসিস্ট দ্য ইউএস, কিসের জন্য, ইউএসকে অ্যাসিস্ট করার জন্য, ইউএসকে সাহায্য করার জন্য। এবং ইসরায়েল, তাহলে ইউএস এবং ইসরায়েলকে সাহায্য করার জন্য ইউরোপিয়ান ছাড়া অন্য কোনো এলাইজ, মানে ইউরোপিয়ানরাও পাঠায়নি, অন্য কোনো এলাইজও, হ্যাঁ না, যে নেটোর বাকি দেশ রয়েছে তারা কেউ পাঠায়নি মিলিটারি সাহায্য। কোথায়, ওয়েস্ট এশিয়াতে, মানে মিডল ইস্টে, বর্তমান না ওয়েস্ট এশিয়া মিডল ইস্ট, আমি পার্থক্য ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। তো পাঠায়নি ইন দেয়ার ওয়ার ক্যাম্পেন এগেনস্ট ইরান, আর যেখানে ইউএসএ এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, এটা আপনারা জানেন, পার্টিকুলারলি টু সিকিউর সেফ প্যাসেজ ফর ওয়েল ট্যাঙ্কার্স, বিশেষ করে টু সিকিউর করা মানে কি সুরক্ষা প্রদান দেওয়া, হ্যাঁ না, নিশ্চিত করা, সুরক্ষিত করা। কোনটাকে সুরক্ষিত করার কথা বলছে রাইটার এখানে, সেফ প্যাসেজ, সেফ মানে কি একদম সেফ মানেও সুরক্ষিত, প্যাসেজ মানে কি রাস্তা, তাহলে সেফ প্যাসেজ কিসের, ফর ওয়েল ট্যাঙ্কার্স। তাহলে ওয়েল ট্যাঙ্কার যে রয়েছে বা তৈল যে ট্যাঙ্কারগুলো রয়েছে, সেই তৈল ট্যাঙ্কারের যে সেফ প্যাসেজ, সেফ রাস্তা, সেটাকে সিকিউর করার জন্য কিন্তু ইউরোপিয়ান কিংবা বাকি নেটো এর যে সদস্য রয়েছে তারা কেউ মিলিটারি সৈন্য সাহায্য করেনি আমেরিকা এবং ইসরায়েলকে।
আর থ্রো, আচ্ছা এই যে সেফ প্যাসেজ কি, সেফ প্যাসেজ থ্রো দ্য স্ট্রেট অফ হরমুজ কারেন্টলি আন্ডার তেহরানস কন্ট্রোল। তাহলে এখানে রাইটার বলছেন যে স্ট্রেট অফ হরমুজের কথা অনেকবার আলোচনা করেছি, সেই ইরানের পাশ দিয়ে যেটা যায় সেই ইরানের কন্ট্রোলে আছে এখন, ইরান ছাড়ছে না কোনো তৈল ট্যাঙ্কারকে সেই রাস্তা দিয়ে। তো ওই যে ইরানের কন্ট্রোলে আছে ওই স্ট্রেট অফ হরমুজ, সেইটা যাতে কন্ট্রোল থেকে ইরানকে তাড়ানো যায় না, যাতে অয়েল ট্যাঙ্কার ইজিলি পাস হতে পারে, সেটার জন্য সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি, এরকম ডোনাল্ড ট্রাম্পের দাবি। তাই উনি বলতে চাইছেন যে আমি এখানে থাকবো না। আর অনেক কারণ আছে, উনি আবার বলছেন দেখুন, ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ফ্রিকুয়েন্টলি মানে বারবার কমপ্লেন মানে কি বলবো অভিযোগ করেছেন অ্যাবাউট গেটিং লেস ফ্রম নেটো, যে আমেরিকা গেট মানে পায় লেস খুবই কম, কোথা থেকে, নেটো থেকে। দেন ওয়াশিংটন ওয়াজ পুটিং ইনটু ইট, মানে ওয়াশিংটন যতটা দেই নেটোকে, নেটো ততটা তাকে দেই না, মানে সে কিছু ফিরে পায় না, শুধু দিতেই থাকে। সেইং রিসেন্টলি টু দ্য মিডিয়াতে এইরকম বলছিলেন আর কি, যে মিডিয়াতে বলার সময় ডোনাল্ড ট্রাম্প এরকম বলছেন যে আমরা তো নেটোকে অনেক কিছু দিই, কিন্তু নেটো আমাকে কি দেয়, আমাদেরকে কিছুই দেয় না। ইটস এ ওয়ান ওয়ে স্ট্রিট, আর এই জন্য বলছেন উনি এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ট্রিট, মানে রাস্তা একদিকে যাবে, এরকম রাস্তা ফিরে আসা যাবে না, মানে ওই দিক থেকে কেউ আসছে না, একদিকেই সবাই যাচ্ছে না, যেমন হাই রোডগুলো হয়, বাইপাসগুলো। হি হ্যাজ ফার্দার হিন্টেড দ্যাট, তিনি আরও হিন্ট করেছিলেন বা ইঙ্গিত দিয়েছিলেন যে নেটো মে হ্যাভ বিকাম অ্যান ইনইফেকচুয়াল গ্লোবাল ফোর্স, আর নেটো হয়ে গেছে, হ্যাঁ না, হয়তো হয়ে গেছে, মে হ্যাভ বিকাম হয়ে গেছে হয়তো, ইনইফেকচুয়াল যার কোনো ইফেক্ট নেই, মানে অকার্যকর একটা বিশ্বের একটা শক্তি, বৈশ্বিক শক্তি, হ্যাঁ না, গ্লোবাল ফোর্স। হোয়েন হি রিসেন্টলি অবজার্ভ, যখন উনি মানে রিসেন্টলি অবজার্ভ করেছেন, ডোনাল্ড ট্রাম্প অবজার্ভ করেছেন, দেখেছেন, কি অবজার্ভ করেছেন, যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, উনি অলসো নোজ, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট আছে উনিও জানেন যে নেটো লেক্স টিথ টু ডিফেন্ড ইটস মেম্বার্স, নেটোর কাছে দাঁতই নেই, টিথ মানে কি, দাঁত নেই মানে কি, তার মানে ক্ষমতা নেই, হ্যাঁ না, নেটোর মেম্বারদেরকে রক্ষা করার জন্য। এটা রাশিয়ার প্রেসিডেন্টও মানে ভ্লাদিমির পুতিনও জানেন, এটা আমেরিকার প্রেসিডেন্ট বলছেন। এ কমেন্ট দ্যাট gains additional salience in the context of Moscow's military aggression against Ukraine and its likely further military adventurism in the বাল্টিক স্টেট রিজন। মানে কি, এখানে রাইটার বলছেন যে দেখুন, যে রাশিয়ার প্রেসিডেন্টও জানে যে নেটোর কাছে কোনো ক্ষমতা নেই, হ্যাঁ না, আর এটা কিভাবে জানেন, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট কি করছে, ইউক্রেনে আক্রমণ করলো, তারপর বাল্টিক নেশনের দিকে ধীরে ধীরে যে বাড়ছে, এই বিষয়টা আর কি। বাল্টিক নেশন মানে কি, কতগুলো দেশ আছে, তাদেরকে বলা হয় বাল্টিক দেশ, ইস্টোনিয়া, লাতিভিয়া, লুথিয়ানিয়া, হ্যাঁ না, এই তিনটে দেশকে বলা হয় বাল্টিক স্টেট, এটা মনে রাখবেন। তো বাল্টিক নেশন ইউরোপিয়ান কান্ট্রি আর নিচের দিকে রয়েছে আর কি ইউরোপে, এগুলো বাল্টিক নেশন না। তো এটাও মানে কেন ছাড়ছে আর কি আমেরিকা, নেটো ছাড়তে চাইছে সেটা বলছে আর কি। তো সবাই জানে নেটো দুর্বল হয়ে গেছে, এরকম ডোনাল্ড ট্রাম্প বলছেন। এট দ্য হার্ট অফ দ্য হাইটেন্ড টেনশন, হ্যাঁ না, এট দ্য হার্ট মানে কেন্দ্রতে, হাইটেন্ড মানে একদম তীব্র যে টেনশন রয়েছে না, উত্তেজনার একদম কেন্দ্রে, কোথায়, ইন ইউএসএ নেটো রিলেশনশিপ, ইউএসএ নেটোর রিলেশনশিপের মধ্যে, ইজ ওয়াশিংটনস constant refrain that defense spending by its European partners has fallen short of expectations। মানে কি, একটু ইনভার্জন করা হয়েছে সেন্টেন্সটাতে, রিফ্রেন সাবজেক্ট এইখানে আর ভার্ব এইখানে লেখা হয়েছে না, যে ওয়াশিংটনের কনস্ট্যান্ট রিফ্রেন, ওয়াশিংটনের কনস্ট্যান্ট মানে বারবার, রিফ্রেন মানে কি, রিফ্রেন মানে বলা, মানে বারবার বলা, এখানে লিখে দিয়েছি আমি, যে ওয়াশিংটন বারবার বলেছে যে ডিফেন্স স্পেন্ডিং বাই ইটস ইউরোপিয়ান পার্টনার্স, ডিফেন্সের যে খরচ মানে মিলিটারি কিংবা যন্ত্রপাতি, হ্যাঁ না, সেখানে যে খরচ কাদের দ্বারা, ইউরোপিয়ান পার্টনার্সদের দ্বারা, মানে নেটোর যারা ইউরোপিয়ান পার্টনার্স, নেটোর যারা ইউরোপিয়ান সদস্য, ইউরোপিয়ান দেশের দ্বারা, হ্যাঁ না, এটা হেজ ফলেন পড়ে গেছে, অনেক কমে গেছে, শর্ট অফ এক্সপেকটেশন, যতটা আশা করা হয় তার থেকে অনেক কমে গেছে। ইভেন ইফ, এমনকি যদিও দ্য ইমিডিয়েট ট্রিগার for talk of withdrawing from NATO is the ইরান ওয়ার কনটেক্সট, যদিও এটা বলতে পারেন যে ইরান ওয়ারের কনটেক্সটেই কিন্তু এই ঘটনাটা হচ্ছে যে আমেরিকা বেরিয়ে আসতে চাইছে। তো কারেন্টটা চলে গেল হঠাৎ করে, যায় না কি হবে, কতক্ষণ চলবে। এ প্রায়র কোশ্চেন, আগের একটা প্রশ্ন, হ্যাঁ না, অফ লিগ্যালিটি রিমেন্স
আনঅ্যান্সার্ড টু। আর একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যেটা এখনো উত্তর দেওয়া যাবে না, মানে দেওয়া হয়নি, রিমেন্স মানে রয়ে গেছে, আনঅ্যান্সার্ড মানে উত্তর দেওয়া হয়নি। কি প্রশ্ন রয়ে যাচ্ছে? এই যে আমেরিকা বেরিয়ে আসতে চাইছে, তাই রাইটার এখানে বলছেন আন্ডার সেকশন 1250A অফ দ্য 2024 ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট, একটা আইন আছে NDAA মানে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট 2024-এর, যেখানে সেকশন 1250A এই সেকশনে বলা হয়েছে যে সাইন্ড ইনটু ফোর্স বাই ফর্মার প্রেসিডেন্ট জো বাইডেন। তো আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন আমেরিকার জো বাইডেন, তো জো বাইডেন এই আইনটা বানিয়েছিলেন যে নো ইউএস প্রেসিডেন্ট মে ইউনিলেটারালি উইথড্র ফ্রম নেটো, মানে আমেরিকার কোনো রাষ্ট্রপতি ইউনিলেটারালি মানে একা একা নেটো থেকে উইথড্র করতে পারবেন না। রেদার বরং দে উড রিকোয়ার, তাদের প্রয়োজন হবে ইদার হয় এ 2/3 সিনেট সুপার মেজরিটি, মানে সিনেট মানে সেখানকার পার্লামেন্ট, তো পার্লামেন্টের মেজরিটি লাগবে আমেরিকার, ওর না হলে এন অ্যাক্ট অফ কংগ্রেস টুয়ার্ডস দিস এন্ড। আচ্ছা, সিনেট আর কংগ্রেস কিন্তু আলাদা আলাদা, তো সেটা আমি পরে আলোচনা করে দেবো। যাই হোক, সেই পার্লামেন্টের ভাগ আর কি। তো সেখানকার কংগ্রেসের হ্যাঁ অ্যাক্ট অন কংগ্রেস টুয়ার্ডস, মানে এই কংগ্রেসের অনুমতি চাইছে আর কি, যে কোনো প্রেসিডেন্ট একা একাই বেরিয়ে আসতে পারবে না নেটো থেকে, তার জন্য সেখানকার পার্লামেন্টের অনুমতি লাগবে। ইন দ্য লঙ্গার আর্ক অফ হিস্ট্রি স্প্যানিং দ্য টু টার্ম ডোনাল্ড ট্রাম্প টার্মস, মানে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে দুটো টার্ম, মানে দুটো যে মেয়াদ, প্রথমবার রাষ্ট্রপতি হলেন, দ্বিতীয়বার রাষ্ট্রপতি হলেন, এই যে দুটো টার্মেই এই যে দীর্ঘ একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে এ স্প্লিট উইথ নেটো, স্প্লিট মানে কি ভেঙে যাওয়া, হ্যাঁ না, ভাগ হওয়া মানে খণ্ডিত হওয়া, কার সঙ্গে? নেটোর সঙ্গে। এই যে ভাগ মানে নেটো থেকে যে আলাদা হওয়ার কথা, এ সিকিউরিটি অ্যালায়েন্স, আর নেটো কি, নেটো হচ্ছে একটা সিকিউরিটি অ্যালায়েন্স, এর জন্য এখানে কমা দিয়ে এসছে। এই যে ভাগ হওয়ার কথাটা, যে চিন্তা ভাবনাটা বা স্প্লিট হওয়াটা, বিচ্ছেদ হওয়াটা, মাইট নট বি অফ দ্য সেম অর্ডার, মাইট নট বি মানে হবে না, সেম একই রকম, এজ দ্য এভিসকারেটিং ইনস্টিটিউশনস অফ গ্লোবাল গভর্নেন্স। এভিসকারেটিং মানে কি? এভিসকারেটিং মানে হচ্ছে এখানে লেখা থাকবে কোথাও একটা, হ্যাঁ, ক্ষতবিক্ষত করা। এভিসকারেটিং মানে কি? ক্ষতবিক্ষত করা। ক্ষতবিক্ষত করা কাকে? ইনস্টিটিউশনসকে, কিছু প্রতিষ্ঠানকে। কি প্রতিষ্ঠান? গ্লোবাল গভর্নেন্স, বিশ্বস্তরে যে শাসন ব্যবস্থা হচ্ছে তার যে কিছু প্রতিষ্ঠান রয়েছে সেইগুলাকে ক্ষতবিক্ষত করা, হ্যাঁ না, তার থেকেও কিন্তু কম এই নেটো থেকে বেরিয়ে আসাটা। মানে কি, ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি কিছু কাণ্ড কারখানা করেছেন, যার জন্য রাইটার বলছেন নেটো থেকে বেরিয়ে আসাটা এতটাও কোনো বড় কিছু হবে না, যেটা উনি বাকি যে গ্লোবাল গভর্নেন্সের যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার সঙ্গে করেছে। তো গভর্নেন্স অ্যান্ড কোঅপারেশন হুইচ ইনক্লুড দ্য WTO অ্যান্ড UN সিস্টেম অর্গানাইজেশনস। তাহলে UN, ইউনাইটেড নেশনস এবং WTO, এই দুটো যে অর্গানাইজেশন, এই দুটো অর্গানাইজেশনের সাথে আমেরিকা যেটা করেছে সেটা অনেক বড় প্রভাব ফেলবে না নেটো থেকে বেরিয়ে আসার থেকেও বেশি, না নেটো থেকে বেরিয়ে আসার থেকেও বেশি উনি যে WTOর সঙ্গে করেছে কিংবা UN এর সাথে করেছে সেটা বেশি প্রভাব ফেলবে না। এটা কি ইন্টারন্যাশনাল অর্ডারের কথা বলছে, মানে একদম বিশ্বতে যে শান্তি ব্যবস্থা থাকবে সেখানকার কথা বলছে। বাট ইট ইজ পার্ট অফ মিস্টার ট্রাম্পস সাইমultaneous পারসিউট অফ আমেরিকান গ্লোবাল ডমিনেন্স অ্যান্ড স্প্লেন্ডিড আইসোলেশন। মানে এই যে বাট কিন্তু ইট ইজ পার্ট, এটা হচ্ছে অংশ। কিসের অংশ? ডোনাল্ড ট্রাম্পের যে সাইমultaneous পারসিউট, ডোনাল্ড ট্রাম্পের যে একদম সাইমultaneous মানে একদম কি বলবো তার নিজের একটা, হ্যাঁ না, একযোগে মানে এট দ্য সেম টাইম না, প্যারালাল, তার নিজের এক কি যে প্যারালাল যে একটা পারসিউট মানে চেষ্টা বা কি বলবো খোঁজা। কিসের খোঁজা? আমেরিকার গ্লোবাল ডমিনেন্স, মানে আমেরিকা যে গ্লোবালি ডমিনেন্স করবে তার যে একটা খোঁজ, হ্যাঁ না। আর যে আইসোলেশনিজম মানে একাই এক রাজত্ব করবো এই টাইপের চিন্তা ভাবনা, সেটার একটা অংশ হয় যে ডোনাল্ড ট্রাম্প এই কাজগুলো করছেন আর কি। মানে বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু মানছেন না, ইন্টারন্যাশনাল আইন মানছেন না, কিছুই করছেন না, নেটো থেকে বেরিয়ে আসতে চাইছে, একা একা থাকতে চাইছে, মানে গ্লোবাল সুপার পাওয়ার হতে চাইছে। এই যে চিন্তাভাবনাগুলো আর কি ডোনাল্ড ট্রাম্পের একটা চিন্তাভাবনা। অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে ইট মে কাম, হ্যাঁ না, মডাল ভার্বের পরে কোনোদিনও ভার্বের সঙ্গে ইয়েস বা ইয়েস বা আইএনজি কিছুই যুক্ত হয় না, বলেছিলাম না। তো ইট মে কাম, এটা আসতে পারে এজ এ রিলিফ টু সাম, হ্যাঁ না, একটা রিলিফ হিসাবে, এটা কি বলবো, একটা ছাড় হিসাবে, হ্যাঁ না, বা স্বস্তি হিসাবে কয়েকজনের কাছে, হ্যাঁ না, কয়েকটা দেশের কাছে। দ্যাট মিস্টার ট্রাম্পস ইনওয়ার্ড টার্ন, আর
কোথায় রিলিফ আসবে? যখন মিস্টার ট্রাম্প নিজের দিকে ভাববে, ইনওয়ার্ড মানে কি নিজের দিকে, নিজের কথা ভাবছে, না নিজের দিকে নিজেকে আইসোলেশন করে দিচ্ছে, আলাদা করছে। এই ক্ষেত্রে কোনো কিছু কিছু দেশের একটু সুবিধাও হবে, না তাদের জন্য রিলিফ হবে। পুলিং দ্য ইউএস ব্যাক ফ্রম গ্লোবাল কোলাবোরেটিভ এঙ্গেজমেন্টস কুড লিভ এ সিকিউরিটি ভ্যাকুয়াম দ্যাট কুড বি অপরচুনিস্টিক্যালি এক্সপ্লয়েটেড বাই মিডল পাওয়ার্স। তাহলে কি, যখন ইউএসএ সমস্ত জায়গা থেকে দূরে সরে যাবে, নিজেকে আলাদা করে দিবে, তখন যারা মিডল পাওয়ার রয়েছে, মধ্যমবর্তী পাওয়ার রয়েছে, হ্যাঁ না, মিডল পাওয়ারদের কাছে কিছু একটা ক্ষমতা আসবে, হ্যাঁ না, একটা সুযোগ আসবে সেইখানে রাজত্ব করার, এরকম রাইটার বলতে চাইছেন আর কি। হাউএভার, কিন্তু হাউএভার যদিও বা বলতে পারেন, ফর দ্য ওয়ার্ল্ড এট লার্জ, পুরোপুরি বৃহৎ দিকে দেখতে গেলে, অ্যান্ড ফ্রম এ গ্রোথ অ্যান্ড ইকোনমিক স্টেবিলিটি পার্সপেক্টিভ, এবং গ্রোথ মানে বিকাশ বা উন্নতি এবং অর্থনৈতিক স্থিরতা, হ্যাঁ না, এর দিক থেকে দেখলে দ্য শক, এই যে আঘাত যে নেটো থেকে বেরিয়ে আসতে চাইছে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা, অফ এ পার্টনার নেশন অ্যাবান্ডনিং ইটস কমিটমেন্টস ওয়ার্ল্ড ওয়াইড, এই যে মানে কি বলবো, সে যে বেরিয়ে আসতে চাইছেন নেটো থেকে, একটা পার্টনার থেকে এটা, আর যে উনি অ্যাবান্ডনিং করছে, অ্যাবান্ডনিং মানে কি, অ্যাবান্ডনিং মানে পরিত্যাগ করা, না, তার কমিটমেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছিল, পুরো সারা দেশ পুরো বিশ্বে যে কমিটমেন্ট করেছিল সেগুলোর থেকে যে বেরিয়ে আসছে, পরিত্যাগ করছে, এইটা উইল লাইকলি লিড, এটা নিয়ে যাবে টু এ রিক্যালিব্রেশন অফ ট্রাস্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ক্যালকুলাস। তাহলে এটা কোন দিকে নিয়ে যাবে? একটা যে বিশ্বাস, হ্যাঁ না, বিশ্বাসের আরেকটা কৌশলগত যে ক্যালকুলাস বা মূল্যায়ন, হ্যাঁ না, ক্যালকুলাস মানে কি হিসাব নিকেশ, তো এই যে হিসাব নিকেশ বা বিশ্বাস থেকে একদম দূরে নিয়ে যাবে এবং আবার নতুন করে রিক্যালিব্রেশন করতে হবে বা পুনর্মূল্যায়ন করতে হবে। আলটিমেটলি সব শেষে রিমার্কিং দ্য রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার অ্যান্ড দ্য গ্লোবাল ব্যালেন্স অফ কোঅপারেশন অ্যাক্রস এমার্জিং পাওয়ার্স। তাহলে কী করতে হবে, যখন এইটা চলে যাবে আমেরিকা, তখন আবার রিমার্কিং করতে হবে, রিমেকিং মানে কি, নতুনভাবে তৈরি করতে হবে, না, রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারকে, নিয়ম শৃঙ্খলার একটা যে নতুন একটা অর্ডার ছিল, একটা শৃঙ্খলা ছিল, সেটা আবার নতুনভাবে তৈরি করতে হবে, এই যে বর্তমান সিচুয়েশন চলছে। ইন দিস নিউ পোস্ট প্যাক্স আমেরিকান ওয়ার্ল্ড, ওই যে প্যাক্স আমেরিকান মানে আমেরিকানা, প্যাক্স আমেরিকানা, এটা হচ্ছে শব্দটা একটু অন্য ল্যাঙ্গুয়েজের শব্দ, যাই হোক একটা ল্যাটিন মনে হয়। তো পোস্ট প্যাক্স আমেরিকানা মানে এরা আফটার আমেরিকান লেড ওয়ার্ল্ড পিস, মানে আমেরিকা একটা সময় নেতৃত্ব করছিল ওই যে 1990s পর, হ্যাঁ না, 1991 পর, যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা নেতৃত্ব করছিল। তারপরে বর্তমান যে আমেরিকা সব জায়গা থেকে সরে আসছে যে আমি কেন দায়িত্ব নিব, তো ওই সরে আসার পরে যে নতুন যে ওয়ার্ল্ড তৈরি হবে, না, তো সেই ওয়ার্ল্ডে ইউরোপ মোর দেন মোস্ট, সব থেকে বেশি, উইল হ্যাভ টু রিইমেজিন ইটস সিকিউরিটি প্যারাডাইম ফ্রম ফার্স্ট প্রিন্সিপালস। তাহলে ইউরোপকে সব থেকে আগে নিজের সুরক্ষার কথা নিজের মতোভাবে নতুন করে কল্পনা করতে হবে। তো এটা খুব কি বলবো, অন্যরকম একটা এডিটোরিয়াল, যে আমেরিকার পার্সপেক্টিভে লেখা হয়েছে, আমেরিকা কি চাইছে না চাইছে, তো নেটো থেকে বেরিয়ে আসতে চাইছে। তো আমরা আজকে আলোচনা করলাম যে নেটো কি, সংক্ষেপে আলোচনা করেছি যদিও, নেটো কি, কেন ট্রাম্প বেরিয়ে আসতে চাইছে, কি হয়েছে নেটোতে, হ্যাঁ, নেটোর কেন তো দুর্বল হয়ে গেছে কেন, এইসব কথা। আর আমেরিকা এইভাবে চিন্তা করছে, সব থেকে দূরে চলে যাচ্ছে, এর ফলে ভবিষ্যৎ কি হতে চলেছে, ইউরোপের কি হবে, এইসব নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।